দর্শক আমন্ত্রণ যমুনা আইডেস্কে শুরু নিয়ে দেব শিরোনামগুলো। একসময় মোস্ট ওয়ান্টেড তালিকায় থাকা আল শারার সাথে ট্রাম্পের ঐতিহাসিক বৈঠক, 25 বছর পর এক টেবিলে যুক্তরাষ্ট্র সিরিয়ার রাষ্ট্রপ্রধান। নেতানিয়াহুর সাথে রেষারেষি সত্ত্বেও মধ্যপ্রাচ্য সফরে ইসরায়েলের পক্ষে সরব মার্কিন প্রেসিডেন্ট। বিভিন্ন মুসলিম দেশকে আব্রাহাম অ্যাকর্ডে যুক্ত হওয়ার আহ্বান। এবার অরুণাচল ঘিরে ভারত ও চীনের মধ্যে উত্তেজনা। রাজ্যের 27টি অঞ্চলের নামকরণ করেছে বেইজিং। তীব্র প্রতিবাদ নয়াদিল্লির। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। যাচ্ছি পুরো খবরে। মোস্ট ওয়ান্টেড তালিকা থেকে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে এক টেবিলে বৈঠক, যেন ইতিহাস গড়লেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা। আল কায়েদার সাবেক এই কমান্ডার ক্ষমতাসীন থাকা সত্ত্বেও সিরিয়ার উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। বিনিময়ে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিকের শর্ত জুড়ে দিয়েছে ডোনাল্ড ট্রাম্প। 2000 সালে জেনেভায় তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের সাথে বৈঠক হয়েছিল সিরিয়ার প্রেসিডেন্ট হাফিজ আসাদের। পরবর্তী 25 বছরে আর কখনো দুই দেশের রাষ্ট্রপ্রধানদের সাক্ষাৎ হয়নি। 2025-এর 14 মে, কয়েক বছর আগেও অকল্পনীয় ছিল এমন দৃশ্য। সৌদি আরবের রাজপ্রাসাদের মার্কিন প্রেসিডেন্টের মুখোমুখি চেয়ারে এইচটিএস গোষ্ঠীর প্রধান আহমেদ আল শারা। বর্তমানে তার পরিচিতি সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট। বৈঠকে উপস্থিত ছিলেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ভার্চুয়ালি যুক্ত হন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। শারার সাথে বৈঠকের আগের রাতেই সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট। এমন সময় দামেস্কের সাথে সম্পর্ক স্বাভাবিকের কথা বলছে যুক্তরাষ্ট্র, যখন দেশটির ক্ষমতায় আছেন জঙ্গি গোষ্ঠী আল কায়েদার সাবেক কমান্ডার আল শারা, যার মাথার বিনিময়ে $10 মিলিয়ন পুরস্কারও ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র। ইরাকে মার্কিন কারাগারেও সাজা ভোগ করেছেন 5 বছর। এখনও শারার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে ইরাকে। 2011 সালে দেশে ফিরে গঠন করেন আল কায়েদার সহযোগী সংগঠন নুসরা ফ্রন্ট। 2016 সালে আল কায়েদার সাথে সম্পর্ক ছিন্ন করে গড়ে তোলেন এইচটিএস গোষ্ঠী। জাতিসংঘ, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে যেটি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাবদ্ধ। গত ডিসেম্বরে শারার নেতৃত্বে উৎখাত করা হয় বাশার আল আসাদ সরকারকে। জানুয়ারিতে তিনি দায়িত্ব নেন সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে। এমন এক নেতা ক্ষমতাসীন থাকা অবস্থায় কেন সিরিয়ার সাথে সম্পর্ক স্বাভাবিক করতে চাইছে যুক্তরাষ্ট্র? ট্রাম্প খোলাসা করেই বলেছেন, নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে তাদেরও কিছু চাওয়া রয়েছে। এর মধ্যে প্রথমটি হলো সিরিয়াকে আব্রাহাম চুক্তিতে যোগ দিতে হবে, অর্থাৎ ইসরায়েলের সাথে সম্পর্ক তৈরি করতে হবে। এছাড়া ফিলিস্তিনি সন্ত্রাসীদের সিরিয়া থেকে বিতাড়ন এবং উত্তর পূর্ব সিরিয়ায় থাকা আইএসের বন্দি শিবিরগুলোর দায়িত্ব গ্রহণও অন্যতম শর্ত। ডরথি তাস্ট্রিন, যমুনা নিউজ। নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা। সিদ্ধান্তটিকে ঐতিহাসিক ও সাহসী আখ্যা দিয়েছেন তিনি। দাবি, যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত স্থিতিশীলতা ফিরিয়ে আনতে শুরু করেছে সিরিয়ায়। কৃতজ্ঞতার সাথে বলতে চাই, প্রেসিডেন্ট ট্রাম্প আমাদের ভালোবাসার প্রতি সাড়া দিয়েছেন। নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্তটি ছিল ঐতিহাসিক এবং সাহসী, যা জনগণের দুর্ভোগ লাঘব করবে। একই সাথে এই অঞ্চলে স্থিতিশীলতার ভিত্তি স্থাপন করেছে। কাতারের সাথে $1.2 ট্রিলিয়ন বাণিজ্য চুক্তি করল যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্য সফরে বুধবার দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চুক্তিটির আওতায় মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং থেকে 160 থেকে 210টি বিমান কিনবে কাতার এয়ারওয়েজ, যার মূল্য আনুমানিক $96 বিলিয়ন। কাতারের একটি বিমান ঘাঁটি সহ অন্যান্য প্রতিরক্ষা ও সামুদ্রিক নিরাপত্তার উন্নয়নের স্বার্থে $38 বিলিয়ন বিনিয়োগ চুক্তিও হয়েছে দোহা ওয়াশিংটনের মাঝে। এছাড়াও $243 বিলিয়ন বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে দেশ দুটির মধ্যে। এর আগে মধ্যপ্রাচ্য সফরের প্রথম দিনে সৌদি আরবের সাথে $600 বিলিয়ন চুক্তি স্বাক্ষর করে যুক্তরাষ্ট্র।
ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরকালে গাজায় আরও আগ্রাসী ইসরায়েল। ভয়াবহ হামলায় একদিনে প্রাণহানি দাঁড়িয়েছে 84 জনে। শুধু উত্তর গাজায় মৃত্যু হয়েছে কমপক্ষে 50 ফিলিস্তিনের। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে অনেকে। উদ্ধার কাজের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম নেই, তাই মোবাইল ফোনের আলোয় ম্যানুয়াল পদ্ধতিতে চলছে উদ্ধার কাজ। স্থানীয় সাংবাদিকরা জানিয়েছেন, আবাসিক ভবন বা আশ্রয় শিবিরগুলো টার্গেট করে চলছে হামলা। এমন সময়ে হামলার তীব্রতা বাড়িয়েছে ইসরায়েল, যখন কাতারের দোহায় চলছে যুদ্ধবিরতি আলোচনা। শিগগিরই ইতিবাচক ঘোষণা আসবে, এই দাবি করেন যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক প্রতিনিধি স্টিভ উইটকফ। গাজায় 1.5 বছরের বেশি সময় ধরে চলমান ইসরায়েলি আগ্রাসনে প্রাণহানি 53,000 ছুঁই ছুঁই। যুক্তরাষ্ট্রের ক্ষমতায় যেই আসুক, ইসরায়েল ইস্যুতে পাল্টাবে না বিন্দুমাত্র মনোভাব। এর জ্বলন্ত উদাহরণ ডোনাল্ড ট্রাম্প। নেতানিয়াহুর সাথে চলছে রেষারেষি, কিন্তু মার্কিন প্রেসিডেন্টের মধ্যপ্রাচ্য সফর জুড়েই ইসরায়েলের স্বার্থ রক্ষাকারী আব্রাহাম অ্যাকর্ডের উপস্থিতি। মুসলিম দেশগুলোর সাথে ইহুদি রাষ্ট্রের সম্পর্ক স্বাভাবিকই এই চুক্তির উদ্দেশ্য। পৃথিবীর বুকে একখণ্ড নরক গাজা। আন্তর্জাতিক মহলের চাপ একের পর এক কূটনৈতিক আলোচনাতেও থামছে না ইসরায়েলি আগ্রাসন। বেনিয়ামিন নেতানিয়াহু যেন লাগামহীন এক ষাঁড়। সম্প্রতি নেতানিয়াহুর সাথে ট্রাম্পের দূরত্বের খবরে কিছুটা স্বস্তি ফিরেছিল আন্তর্জাতিক মহলে। গুঞ্জন চলছিল এবার হয়তো গাজায় যুদ্ধ বন্ধ করবেন মার্কিন প্রেসিডেন্ট, কিন্তু সে আশাতেও গুড়ে বালি। মধ্যপ্রাচ্য সফরে সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের নাম থাকলেও তালিকায় নেই ইসরায়েল। ট্রাম্প নেতানিয়াহুর মন কষাকষি চললেও দেশ হিসেবে ইসরায়েলের প্রতি অব্যাহত মার্কিন প্রেসিডেন্টের অন্ধ সমর্থন। তাই ইসরায়েলি ভূখণ্ডে পা না রেখেই তাদের সাথে মুসলিম দেশগুলোর সম্পর্ক স্বাভাবিকে আব্রাহাম অ্যাকর্ডের প্রতি সাফাই গাইছেন ট্রাম্প। সৌদি আরব সিরিয়াকে জানাচ্ছেন ঐতিহাসিক এই চুক্তিতে যোগ দেওয়ার আহ্বান। মধ্যপ্রাচ্যকে নতুন রূপ দিতে গত মেয়াদে আব্রাহাম অ্যাকর্ড তৈরি করেছিলেন ট্রাম্প, যার মূল উদ্দেশ্য ইসরায়েল এবং মুসলিম দেশগুলোর মধ্যে সম্পর্ক স্বাভাবিক করা। এই চুক্তির আওতায় সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সুদান ও মরক্কো ইসরায়েলকে স্বীকৃতি দিলেও এখনও সই করেনি সৌদি আরব। তাসরিয়ান সোবহান, যমুনা নিউজ। হামাসের নতুন আগ্নেয়াস্ত্র নিয়ে চলছে তোলপাড়। সম্প্রতি ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠীটির হাতে দেখা যায় স্টেয়ার অগ নামের একটি অ্যাসল্ট রাইফেল। সাধারণত হামাস সদস্যরা AK-47 কিংবা M4 এর মতো স্বয়ংক্রিয় রাইফেল ব্যবহার করে থাকে, তবে এবার অস্ট্রিয়ায় নির্মিত এই অ্যাসল্ট রাইফেলটি সশস্ত্র গোষ্ঠীটির সদস্যদের কাছে দেখতে পাওয়া যাওয়ায় উঠেছে নানা প্রশ্ন। ধারণা, তিউনিসিয়া থেকে গাজায় পাচার হয় এই অ্যাসল্ট রাইফেল। গেল সোমবার ইদান আলেকজান্ডারকে মুক্তি দেয় হামাস। ইসরায়েলি আমেরিকান এই জিম্মিকে মুক্তির সময় নতুন এক আগ্নেয়াস্ত্র হাতে দেখা যায় সশস্ত্র গোষ্ঠী হামাসকে। স্টেয়ার অগ নামের অ্যাসল্ট রাইফেলটি অস্ট্রিয়ার তৈরি। হামাস সদস্যদের হাতে সাধারণত AK-47 স্বয়ংক্রিয় রাইফেলটি দেখা যায়। বহুল পরিচিত এ রাইফেলটি ছাড়াও M4, M16 ও তেভরের মতো আধুনিক রাইফেল রয়েছে সশস্ত্র গোষ্ঠীটির সংগ্রহে। এছাড়াও বিভিন্ন সময় ইরানের তৈরি স্নাইপার ও চীনের তৈরি অ্যাসল্ট রাইফেলও দেখা গেছে হামাস সদস্যদের হাতে। তবে এই প্রথম তাদের হাতে দেখা গেল অস্ট্রিয়ান স্টেয়ার অগ। 70-এর দশকে এটি তৈরি করে স্টেয়ার আর্মস নামক অস্ট্রিয়ান অস্ত্র নির্মাতা কোম্পানি। এ ধরনের রাইফেলে ম্যাগাজিন ও ফায়ারিং মেকানিজম ট্রিগারের পেছনে থাকে, ফলে রাইফেল ছোট হলেও ব্যারেল লম্বা রাখা যায়। রাইফেলটি দিয়ে সেমি ও ফুল অটোমেটিক দুভাবেই গুলি ছোড়া যায়। 5.56 ক্যালিবারের মোট 30 রাউন্ড গুলি রয়েছে এর ম্যাগাজিনে। তবে পশ্চিমাদের তৈরি এসব অস্ত্র কিভাবে পায় হামাস, এ বিষয়ে স্পষ্ট কোনো তথ্য নেই। ইসরায়েলি গণমাধ্যম দ্য জেরুজালেম পোস্টের এক বিশ্লেষণ থেকে জানা যায়, তিউনিসিয়া থেকে লিবিয়া হয়ে গাজায় পাচার হয় এসব অস্ত্র। অত্যাধুনিক এসব অস্ত্র বেশ ফলাও করেই প্রচার করে হামাস। প্রায়ই ভিডিও কিংবা ছবি প্রকাশের মাধ্যমে হামাস নিজেদের সক্ষমতার জানান দিতে চায় বলেও দাবি বিশেষজ্ঞদের। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। মধ্যপ্রাচ্য সফরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের কড়া সমালোচনা করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
কোনো বিদেশি শক্তির কাছে মাথা নত করবেন না হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বলেন, ডোনাল্ড ট্রাম্পের হুমকিকে ভয় পায় না তেহরান। দেশ গড়তে ও শান্তি প্রতিষ্ঠায় ওয়াশিংটনের আগ্রহ কোনো ভূমিকা রাখে না বলেও দাবি ইরানি প্রেসিডেন্টের। এর আগে বুধবার জিসিসি সম্মেলনে ইরানের বিরুদ্ধে সন্ত্রাসীদের অর্থায়নের অভিযোগ তোলেন মার্কিন প্রেসিডেন্ট। আমরা কোনো শক্তির কাছে মাথা নত করব না। ট্রাম্প ভেবেছিলেন এখানে এসে স্লোগান দিয়ে আমাদের ভয় দেখাতে পারবেন। তারা শান্তি প্রতিষ্ঠা করতে চাক বা না চাক, আমরা এই দেশকে আল্লাহর ইচ্ছায় করে তুলব। বিছানায় মৃত্যুর চেয়ে শহীদ হওয়া বেশি মধুর। তিনি কি আমাদের ভয় দেখাতে চান? সেটা ইরানিদের মধ্যে নেই। এদিকে ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন ইরানের সাথে পারমাণবিক চুক্তির কাছাকাছি রয়েছে তার দেশ। ট্রাম্প তেহরান চুক্তির বেশিরভাগ শর্তেই রাজি হয়েছে। কাতার সফরে মার্কিন প্রেসিডেন্ট জানান, দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠায় ইরানের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। হুঁশিয়ারি দিয়ে বলেন, তেহরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে দেয়া হবে না। এ সময় চুক্তি না করলে আবারও ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। আমার মনে হয় আমরা একটি চুক্তির কাছাকাছি চলে এসেছি। তাদের জন্য দুটি পথ রয়েছে, এর মধ্যে একটি শান্তিপূর্ণ, আরেকটি হবে ধ্বংসাত্মক। আমরা চাই ইরান সফল হোক, তারা একটি মহান দেশ হয়ে উঠুক, কিন্তু তারা পারমাণবিক অস্ত্রের মালিক হতে পারবে না। গাজায় ত্রাণ সরবরাহের বিনিময়ে লাখ লাখ ডলার কামিয়েছে জর্ডান। বিমান থেকে খাদ্য সরবরাহের সময় প্রতি অবতরণে $4 লাখ পর্যন্ত ফি নিয়েছে আম্মান। সম্প্রতি মধ্যপ্রাচ্যের বিভিন্ন গণমাধ্যমে উঠেছে এমন অভিযোগ। মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে বলা হয়, পুরো গাজা যখন মানবিক সংকটে বিপর্যস্ত, তখন অঞ্চলটিতে সাহায্যের নামে এই বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছে জর্ডান। গাজাবাসীর জন্য বিমান থেকে প্যারাশুটে করে ফেলা হচ্ছে ত্রাণ, যাতে আছে খাবার, ওষুধসহ নিত্য প্রয়োজনীয় বিভিন্ন পণ্য। গাজা সীমান্তের প্রবেশ পথগুলো ইসরায়েল অবরুদ্ধ করে রাখায় আকাশপথে ত্রাণ সরবরাহ করা হয় জর্ডানের সহায়তায়। তবে ইসরায়েলি বাধার কারণে সেটিও এখন বন্ধ। ফিলিস্তিনি উপত্যকাটিতে খাদ্য সংকটে থাকা বাসিন্দাদের এই ত্রাণ সরবরাহ করার নামে মোটা অর্থ হাতিয়ে নিয়েছে জর্ডান কর্তৃপক্ষ, এমনটি জানিয়েছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন গণমাধ্যম। মিডল ইস্ট আই সহ বিভিন্ন গণমাধ্যম জানায়, মানবিক সহায়তার বিনিময়ে বাণিজ্যিক ফায়দা লাভের চেষ্টা করেছে আম্মান। প্রতি বিমান থেকে ত্রাণ ফেলার জন্য $2 লাখ থেকে $4 লাখ পর্যন্ত নিয়েছে জর্ডান, আর ত্রাণবাহী প্রতি ট্রাকের জন্য নেওয়া হয়েছে $2,000 বেশি। প্রতিবেদনে বলা হয়, গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর একমাত্র মাধ্যম হিসেবে কাজ করতে ইসরায়েলের সাথে আলোচনা করে জর্ডান। তারই আলোকে গাজায় ত্রাণ সহায়তা পৌঁছানোর কাজ সম্পূর্ণভাবে তদারকির দায়িত্ব দেওয়া হয় জর্ডান হাশেমাইট দাতব্য সংস্থা নামক একটি সরকারি প্রতিষ্ঠানকে। JHCOর নামে যেসব সাহায্য পাঠানো হচ্ছে তার বড় অংশই আসলে বিভিন্ন দেশ ও এনজিও থেকে এসেছে। জর্ডানের সরাসরি অবদান ছিল খুবই সামান্য। তারপরও ত্রাণ সরবরাহের সময় দিতে হয়েছে মোটা অঙ্কের অর্থ, যা সরাসরি জমা দিতে হয়েছে দেশটির সেনাবাহিনীর কাছে। ত্রাণ ব্যবসায় প্রাপ্ত মুনাফা অবকাঠামো খাতে ব্যয়ের কথা জানিয়েছে জর্ডান। মিডল ইস্ট আই বলছে, বিদেশি অনুদানে 200টি ত্রাণবাহী ট্রাক গ্রহণ করেছে আম্মান। এদিকে জাতিসংঘ অনুমোদিত একটি বিশাল গুদাম ঘরের নির্মাণ কাজও শুরু হয়েছে। ইসরায়েলের বাধার মুখে 2 মাসের বেশি সময় ধরে বন্ধ গাজার সমস্ত সীমান্ত ক্রসিং। তীব্র খাদ্য সংকটে গাজা উপত্যকা জুড়ে চলছে হাহাকার। এর মধ্যে ত্রাণের নামে জর্ডানের ব্যবসায় আন্তর্জাতিক মহলে জন্ম দিয়েছে তুমুল সমালোচনা। তাসরিয়ান সোবহান, যমুনা নিউজ। ফ্রান্সের প্রেসিডেন্টের পর এবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কড়া সমালোচনা করেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। বুধবার পার্লামেন্টের নিম্নকক্ষের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে জানান, বিগত কয়েক মাসে একাধিকবার নেতানিয়াহুর সাথে কথা বলেছেন তিনি। গাজায় সামরিক অভিযান পরিচালনায় আন্তর্জাতিক আইন মেনে চলা এবং দ্রুত সমস্যার সুরাহার আহ্বান জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রীর প্রতি। এর আগে গাজায় নেতানিয়াহুর কর্মকাণ্ডের তুমুল সমালোচনা করে একে লজ্জাজনক আখ্যা দেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। ম্যাক্রনকে হামাসের দোসর বলে পাল্টা ক্ষোভ ঝাড়েন নেতানিয়াহু। এবার অরুণাচল প্রদেশ ঘিরে নতুন করে বিরোধে জড়িয়েছে ভারত চীন। রাজ্যটির 27টি অঞ্চলের চীনা নামকরণ ঘিরে উত্তেজনা ছড়িয়েছে দুই প্রতিবেশীর মাঝে।
অরুণাচল ভারতীয় ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ দাবি করে বেইজিংয়ের কড়া সমালোচনা করেছে নয়াদিল্লি। জবাবে রাজ্যটিকে নিজেদের স্বায়ত্তশাসিত অঞ্চল আখ্যা দিয়ে পুনঃনামকরণের পূর্ণ অধিকার রয়েছে বলে দাবি করে বেইজিং। 4000 কিলোমিটারের মতো যৌথ সীমান্ত রয়েছে ভারত এবং চীনের। ভারতের উত্তরাঞ্চলীয় লাদাখ, সিকিম সহ উত্তর পূর্বাঞ্চলে অরুণাচল প্রদেশের সাথে সীমানা ভাগাভাগি করে চীন, যার মধ্যে বেশ কয়েকটি অঞ্চল বিরোধপূর্ণ, প্রায়ই মেলে সংঘাতের খবর। অরুণাচল ঘিরে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে দুই প্রতিবেশীর সম্পর্ক। সম্প্রতি চীনা ভাষায় জাংনাং নামে পরিচিত রাজ্যটির 27টি স্থানের নতুন নামকরণ করেছে বেইজিং, যার মধ্যে 15টি পাহাড় সহ রয়েছে 5টি আবাসিক এলাকা, 4টি গিরিপথ এবং 2টি নদী ও একটি হ্রদ। মান্দারিন এবং তিব্বতী ভাষায় নামকরণের পাশাপাশি অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ অনুযায়ী অঞ্চলগুলোর অবস্থানের মানচিত্র প্রকাশ করেছে বেইজিং। চীনের এমন পদক্ষেপের কড়া প্রতিবাদ জানিয়েছে ভারত। অযৌক্তিক ও ভিত্তিহীন আখ্যা দিয়ে বিবৃতি প্রকাশ করেছে নয়াদিল্লি। দাবি, ভারতের অবিচ্ছেদ্য অংশ অরুণাচল প্রদেশ। পুনঃনামকরণ করলেই এর বাস্তবতা বদলাবে না। অবশ্য দিল্লির দাবিকে উড়িয়ে দিয়েছে বেইজিং। জাংনাং চীনের ভূখণ্ড। অঞ্চলটির কিছু কিছু স্থানের মানসম্মত নামকরণ বেইজিংয়ের সার্বভৌম অধিকারের মধ্যে পড়ে। পশ্চিম ও দক্ষিণ সীমান্তে অবস্থিত অরুণাচল প্রদেশকে ঐতিহাসিকভাবে নিজেদের অংশ মনে করে চীন। দাবি, তিব্বতের স্বায়ত্তশাসিত অঞ্চলের অংশ এটি। বিভিন্ন সময় রাজ্যটির নানা অঞ্চলের নাম নিজেদের মতো করে রেখেছে বেইজিং। এর আগেও বহুবার অরুণাচলের বেশ কয়েকটি এলাকার পুনঃনামকরণ করে চীন। 2024 সালে 30টি, 2023 সালে 11টি, 2021 সালে 15টি এবং 2017 সালে 6টি অঞ্চলের চীনা নামকরণ করে বেইজিং। কিছুদিন আগে ভারত নিয়ন্ত্রিত লাদাখে নতুন 2টি প্রশাসনিক অঞ্চল তৈরির ঘোষণা দেয় শি জিনপিং প্রশাসন। অনিক রহমান, যমুনা নিউজ। পাকিস্তানের পারমাণবিক অস্ত্র জাতিসংঘের আণবিক শক্তি সংস্থার তত্ত্বাবধানে নেয়ার দাবি জানিয়েছে ভারত। বৃহস্পতিবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এই দাবি জানান। বলেন, পাকিস্তানের মতো দেশের কাছে পারমাণবিক অস্ত্র নিরাপদ নয়। রাজনাথ সিং বলেন, ইসলামাবাদ দায়িত্বজ্ঞানহীনভাবে বারবার নয়াদিল্লিকে পারমাণবিক হামলার হুমকি দিয়েছে। এসব হুমকিকে পরোয়া না করেই ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করেছে বলেও দাবি করেন তিনি। नेशन के हाथों में परमाणु हथियार सुरक्षित हैं। এমন একটি দায়িত্বজ্ঞানহীন ও দুর্বৃত্ত জাতির কাছে কি পারমাণবিক অস্ত্র নিরাপদ? আমি গোটা বিশ্বকে এই প্রশ্ন করতে চাই। আমি বিশ্বাস করি পাকিস্তানের পারমাণবিক অস্ত্র জাতিসংঘের আণবিক শক্তি সংস্থার তত্ত্বাবধানে নেওয়া উচিত। সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের অবস্থান এতটাই দৃঢ় যে আমরা পাকিস্তানের হুমকিকে ভয় পাইনি। গোটা বিশ্বই দেখেছে কিভাবে তারা বারবার আমাদের পারমাণবিক হামলার হুমকি দিয়েছে। তুরস্কে অনুষ্ঠিত হতে যাওয়ায় বহুল আকাঙ্ক্ষিত রুশ ইউক্রেন বৈঠকে থাকছেন না প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইস্তাম্বুলের বৈঠকে যোগ দিতে যাওয়া কর্মকর্তাদের তালিকায় নাম নেই পুতিনের। ধারণা করা হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বৈঠকে অনুপস্থিত থাকার কারণেই তাতে অংশ নিতে রাজি নন পুতিন। যদিও মস্কোর দাবি, শর্ত পূরণ না হওয়ায় বৈঠকে অংশ নিচ্ছেন না রুশ প্রেসিডেন্ট। তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত হতে যাওয়া রাশিয়া ইউক্রেন বৈঠকে অংশ নেবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেনীয় প্রেসিডেন্ট জেলেনস্কি। এমন আভাস মিলছিল বেশ কিছুদিন ধরেই। ফলে ইস্তাম্বুল বৈঠক পরিণত হয় বিশ্ব রাজনীতির আগ্রহের অন্যতম কেন্দ্রে। বুধবার বৈঠকে অংশ নিতে যাওয়া ব্যক্তিদের নাম প্রকাশ করে মস্কো। সে তালিকায় নেই পুতিনের নাম। যুদ্ধবন্ধের আলোচনায় থাকবেন প্রেসিডেন্টের উপদেষ্টা ভ্লাদিমির মেদিনস্কি, উপপ্রতিরক্ষামন্ত্রী সহ বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা। এই বৈঠকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু শর্ত দিয়েছেন প্রেসিডেন্ট পুতিন। এই সংঘাতের যে মূল কারণ সেটিকে আগে পুরোপুরি দূর করতে হবে। রাশিয়া এই বিষয়টিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে আলোচনা করতে চায়। এরই মধ্যে আমাদের প্রতিনিধিরা ইস্তাম্বুল পৌঁছেছেন। এই ঘটনাকে স্বভাবতই রুশ ইউক্রেন যুদ্ধবন্ধের প্রক্রিয়ার জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের দাবি, তিনি উপস্থিত থাকবেন না বৈঠকে। এ কারণেই সেখানে থাকছেন না পুতিন। আমি সেখানে যাচ্ছি না। যেহেতু আমি যাচ্ছি না বৈঠকে, তাহলে সেখানে পুতিন গিয়ে কি করবেন? মার্কিন প্রতিনিধিরা সেখানে থাকবেন, পররাষ্ট্রমন্ত্রী রুবিও থাকবেন, কিন্তু আমি বৈঠকে থাকব না। এ অবস্থায় ইউরোপীয় পক্ষগুলো বলছে, যুদ্ধবন্ধ এবং শান্তি আলোচনার জন্য রাশিয়াকে আরও কার্যকর ভূমিকা নিতে হবে। বিষয়টি আমরা বুঝি যে এখনই এই মুহূর্তে যুদ্ধ বন্ধ করে ফিরে আসা রুশ প্রেসিডেন্ট পুতিনের জন্য কঠিন। কারণ
কারণ রাশিয়ার শিল্প জড়িয়ে আসছে প্রতিরক্ষার সাথে। 10 লাখের বেশি সেনা যুদ্ধ করছে, তাই পুতিনের জন্য আরও সময় দরকার। তবে আমরাও ইউক্রেনকে রক্ষা করতে চাই, আন্তর্জাতিক আইন মেনে চলতে চাই। মস্কো কিয়েভ সংঘাত বন্ধে 2022 সালেও বেলারুশ ও তুরস্কে দফায় দফায় আলোচনা হয়। মীর মুশফিক হাসান, যমুনা নিউজ। সাবেক প্রেসিডেন্টকে চিরবিদায় জানাতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন উরুগুয়ের ফার্স্ট লেডি লরা আলোনসেপেরেজ। অশ্রুসিক্ত অবস্থায় দেখা যায় বর্তমান প্রেসিডেন্ট ইয়ামান্দো অর্সিকেও। বুধবার রাষ্ট্রীয় সম্মাননায় শেষ বিদায় জানানো হয় উরুগুয়ের প্রয়াত প্রেসিডেন্ট হোসে মুহিকাকে। সরকারি কর্মকর্তাদের পাশাপাশি শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দেন দেশটির সাধারণ নাগরিকরাও। ফুলেল শ্রদ্ধায় প্রিয় নেতাকে চিরবিদায় জানান তারা। মঙ্গলবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিশ্বের দরিদ্রতম প্রেসিডেন্ট হোসে মুহিকা। নিতান্ত সাদামাটা জীবনযাপনের জন্য বিশ্বব্যাপী জনপ্রিয়তা ছিল তার। ভারী বৃষ্টিপাতে বন্যার কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড রাজ্য। সবচেয়ে ক্ষতিগ্রস্ত পশ্চিমাঞ্চলীয় এলিগেনি ও গ্যারেট কাউন্টি। টানা বৃষ্টিতে তলিয়ে গেছে ওয়েস্টার্ন পোর্ট শহর। পানি ঢুকে অচল শহরের ফায়ার সার্ভিস স্টেশন। প্রচণ্ড বৃষ্টিতে বিভিন্ন জায়গায় পানিবন্দী শত শত বাসিন্দা। এলিগেনি কাউন্টির বিভিন্ন স্কুল থেকে অন্তত 150 শিক্ষার্থী ও অর্ধশত মানুষকে উদ্ধার করা হয়েছে জরুরি বিভাগের সদস্যরা। দ্রুত বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। দর্শক, এই ছিল যমুনা আইডেস্কে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।